দারাজ থেকে মোমো বানানোর যে মেশিন কিনেছি সেটার রিভিউ আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন আর বুঝতে পারবেন তাহলে। আসসালামু আলাইকুম, বাংলা ডেইলি সিম্পল ভ্লগ চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলপনা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে ইলেকট্রিক চুলাটা, এটাকে আমি কিভাবে ক্লিন রাখি সেটা আজকে দেখতে পারবেন আপনারা আমার এই ভিডিওতে। ইলেকট্রিক চুলাতে আমি প্রথমে একটুখানি ভিম লিকুইড দিয়ে তারপরে একটি ব্রাশ দিয়ে ভালো করে ফেনা ফেনা করে ডলে নেই, যাতে করে পানি এটার সাথে না থাকে, যা শুধু ফেনাগুলোই থাকে। তো এইভাবে করে পরিষ্কার করে এরপরে কিছুক্ষণ পরিষ্কার করা হয়ে গেলে এরপরে কিন্তু আমি একটি শুকনা ন্যাকড়া বা শুকনা কাপড় দিয়ে তারপরে এটাকে পরিষ্কার করে ফেলি। তবে এটা অবশ্যই খুবই সাবধানতার সহিত করতে হবে। পিছনে একটি ফ্যান আছে, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই ফ্যানটির মাঝে কিন্তু অনেক সময় ধুলাবালি ময়লা আটকে থাকে, এটাকেও আপনারা ডলে ডলে পরিষ্কার করে নেবেন, তবে কোনো পানির আয়ত্ত ছাড়াই। ফেনাটা করবেন তো সাবান দিয়ে, সামান্য পানি লাগবে সেখানে, কিন্তু এর চেয়ে বেশি পানি যেন না থাকে, যাতে পানিটা আপনি যেখানে কাজ করছেন সেখানেই থাকে, এর বাইরে যেন কোথাও না যায়। ছিদ্র দিয়ে যাতে ভিতরে না ঢুকে সেটা খেয়াল রাখতে হবে। আর এদিকে হচ্ছে রান্নাঘরের যে ক্যাবিনেটটা, ওই ক্যাবিনেটের সাইড যে অংশটা উপরে প্রচণ্ড ময়লা ধুলাবালি হয়ে গেছে। তো একটা কাজ করতে গেলে আরেকটা কাজ কিন্তু এমনিতেই বেড়ে যায়, এটা আসলে নিয়মই। এই যে দেখছেন, এটা আমার একটি মরিচ গাছের চারা, নিজের হাতেই চারাটা উঠিয়েছি, এখন এই যে পড়ে গেল চারাটা। যাই হোক, পড়ার কারণ অবশ্য আছে, কারণ হচ্ছে হাত লেগে পড়ে গেছে, এটা একটু দূরে রাখলে আর এটা এরকম হতো না। আর এদিকে হচ্ছে মরিচ চারা আমার আরও 2-4টা আছে, এগুলো সব মিলিয়ে একসাথে চারাগুলো উঠেছে। এখন আল্লাহর রহমতে মরিচের পালা, মানে মরিচ কবে হবে সেই চিন্তায় আছি। ইনশাআল্লাহ হবে আল্লাহ চাইলে। তো এটা সরিয়ে রেখেছি। রান্নাঘরে অবশ্য আমি রান্নাঘরের আশেপাশে অনেক কিছুই রাখি, যেটা আপনাদের সাথে সবসময় শেয়ার করা হয় না। তো আজকে একটু শেয়ার করব ভেবেছি, আজকে পরিষ্কার যেহেতু করছি তাই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এটা কিন্তু ইলেকট্রিক চুলা পরিপূর্ণভাবে পরিষ্কার হয়নি, আপনারা নিজেরাই লক্ষ্য করছেন। পরিষ্কার না হওয়ার কারণ হচ্ছে, কারণ আমার রান্নাঘরে আজকে অনেক কাজ করতে হবে, তাই ইলেকট্রিক চুলাটা আরও একটু গুণা জ্বালিয়ে ডলা দরকার, সেটা আরেকদিন ডলবো। আজকে অন্য কাজগুলো করে তারপরে হচ্ছে অন্য দিন এই ইলেকট্রিক চুলাটার পেছনে টাইম দিব। তো অন্য কি কাজগুলো করব সেটাও আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব বন্ধুরা। দেখতেই পাচ্ছেন রান্নাঘরের অবস্থা। রান্নাঘর এই যে দেখছেন, এই আশেপাশে এটা রান্নাঘরের বারান্দা। এই বারান্দার পাশে আমাদের আরেকটি রুমও আছে, সেটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিনের রুম। আর এই যে বারান্দাটা দেখছেন, এখানে আমি বেশ কয়েকটি মরিচ চারা আছে, আরও কিছু গাছ আছে, নতুন লাগিয়েছি চারাগুলো। আর রান্নাঘরের পাশে রাখার কারণ হচ্ছে এই পাশে রৌদ্রটা কম পড়ে, মিনিমাম রৌদ্র পড়ে, বেশি রৌদ্র পড়ে না। আর এই যে রান্নাঘরের উপরে যে গাছগুলো রাখি, এগুলো মরিচ চারা, আদার চারা, এই যে আদার চারা একটা, এটা পুদিনা পাতা, এটা আরেকটা গাছ, আর কি সব মিলিয়ে অনেকগুলো গাছই আছে। এগুলো সব মানে বের করেছি আজকে, কারণ এই ক্যাবিনেটের উপরের অংশটা অনেক বেশি ময়লা, এটাকে আজকে পরিষ্কার করব। তো পরিষ্কার কিন্তু অলরেডি করা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। যতটুক সাইড আপনারা দেখছেন, এই সাইডটা পুরাটাই রৌদ্র উজ্জ্বল, অনেক বেশি রৌদ্রের তাপ পড়ে, সে কারণে কি হয় এই সাইডটাতে আলোটা বেশি পড়ে, আর ক্যামেরাতে কিন্তু আসে না আলোটা, যার কারণে আর কি অন্ধকার অন্ধকার মনে হয়। তারপরও কিন্তু ভালোই দেখা যাচ্ছে মাশাআল্লাহ। দেখছেন অনেকগুলো টাইলসের এখানে একটা কম্বিনেশন, আসলে টাইলসগুলো ফিটিং করা হয়নি, আমি নিজেই টাইলসগুলোকে রেখেছি এটার উপরে, কারণ এই ক্যাবিনেটটা হচ্ছে প্লাস্টিকের, এটার উপর ইচ্ছে করলে এই টাইলসগুলো বসানো যাবে না, তার জন্য কিন্তু প্লাস্টিকের উপরে রান্নার কোনো কিছু রাখা যায় না। চুলার মানে দেখা গেছে গরম পাতিল, তারপরে গরম কিছু রাখা যায় না, তাহলে প্লাস্টিকের দাগ পড়ে, সেই জন্যই এই বুদ্ধি করেছি।
এই টাইলসগুলো বসিয়েছি। কেমন লাগলো আমার এই বুদ্ধিটা আপনাদের কাছে অবশ্যই জানাবেন। বাসায় টাইলসগুলো এক্সট্রা পড়েছিল আসলে স্টোরেজে, তা স্টোরেজ যেহেতু পড়েই ছিল তার কারণে আমি ভাবলাম যেহেতু ওভাবে পড়েই আছে কাজে লাগানোই উচিত। দেখছেন ইলেকট্রিক চুলাটা এই পাশেই রেখেছি, আর রান্নাঘরের ক্যাবিনেটের উপরের অংশ ওই পারে তো ইলেকট্রিক গ্যাসের চুলা, আর এই পাশে হচ্ছে ইলেকট্রিক চুলা। তো পর্দাটা সরিয়ে দিলাম। এখানে অবশ্য অলওয়েজ পর্দা দিয়ে রাখি, কারণ আমাদের পাশের বাসার যে ছাদটা সেখান থেকে অটোমেটিকভাবে আমাদের বাসার রান্নাঘরটা দেখা যায়। আর রান্নাঘরের উপরের যে ক্যাবিনেটগুলো সেটাও একটু আজকে পরিষ্কার করব ভেবেছি। ওই যে দেখছেন দুইটা থাক, তো এই দুইটা তাককে আমি পরিষ্কার করেছি মাত্র। এতগুলো জিনিস নামিয়েছি, এগুলো সব ধুবো, পরিষ্কার করব। তো একটা কাজ যখন করি তখন অটোমেটিকভাবে আরেকটা কাজ চলে আসে। অনেক কাজই করেছি, সবার আপনাদের সাথে শেয়ার করলাম না। ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিয়েছিলাম, পরবর্তীতে আবার খাবারের জন্য আবারও গোছালো করতে হয়েছে। দুপুরে যা ছিল আয়োজন সেগুলোই খেয়াল করুন। এই যে পটলের ভাজা ছিল, ইলিশ মাছ ভাজা আর ডাল, একদম সাদাসিধা খাবার। আর ছিল পায়েস, অবশ্য পায়েসটা আমরা বিকেলে খেয়েছি, এটা ফ্রিজে রেখে দিয়েছি। এরপরে আমাদের একটা অর্ডার ছিল দারাজে, সেটা এসেছে। এই যে দেখছেন এই অর্ডারটার কথাই বলছিলাম, এটাই কিন্তু আমি আজকে রিভিউ দেব, বানাবো। ডাম্পলিং বানানোর যে সাজ, এই সাজটা কিনেছিলাম 175 টাকা দিয়ে। তো আমাদের এখানে 56 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে। যাই হোক, মেশিনটা তো কিনেছি, দেখতেই পেলেন কেমন হয়েছে মেশিনটা, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মধ্যেই। আপনারা অবশ্যই দেখতে পাবেন, সে অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত যারা দেখবেন তারা অবশ্যই এটা দেখতে পারবেন। তো মেশিনটা কেনার পরে আমার বাচ্চারা তো সবাই দেখছিল, আমিও এদের ভিডিও করছিলাম। তো তাদের হাতগুলো দেখছেন, আমার বাচ্চা ওরা আবার খুবই মজা করে। তো দেখছেন ভাই বোনেরা মিলে কিন্তু ফালুদা বানিয়েছে। তো ফালুদা আজকে ওরা বানিয়েছে আর আমিও খাবো। তো ওরা ডেকোরেশন করছে, নিজের হাতে ফালুদা বানিয়েছে বাচ্চারা। আসলে ভাবতেই ভালো লাগে, বাচ্চাদের হাতের ফালুদা নিজে খাচ্ছি, এটাও ভাবতে খুবই ভালো লাগে। তো জেলিগুলো দেওয়ার পরে দেখতে খুবই সুন্দর লাগছিল, তবে জেলিগুলো পড়ে গিয়েছে। বাচ্চারা যখন একটা পাত্রে এইভাবে করে একটা থেকে আরেকটা দিচ্ছিল তখন কিন্তু একটু জেলি পড়ে গিয়েছে। আসলে খাবার খাওয়ার সময় টেবিল কিন্তু অনেক নোংরা হয়, ভিডিওতে সব সময় শেয়ার করা হয় না। আজকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি, দেখতেই পেলেন। তো আমরা সবাই মিলে খাচ্ছি একসাথে। আর আমার হাজব্যান্ড তো গ্রামের বাড়ি গিয়েছেন, সেটা তো আপনারা অবশ্যই জানেন। সে এখন এসেছেন, অবশ্য সামনের ভিডিওতে সেটা আপনাদের সাথে শেয়ার করব। গ্রাম থেকে কি কি এনেছে সব শেয়ার করব ইনশাল্লাহ। এই যে দেখছেন ফালুদাটা কিন্তু একটু লিকুইড টাইপের হয়ে গেছে, তো তাতে কোনো সমস্যা নেই। আজকে আমি অনেক বিজি ছিলাম, বাচ্চারা নিজের হাতে যতটুকু বানিয়েছে এটাই আমার কাছে অনেক আনন্দের। এটাই আমি অনেক বেশি এনজয় করি। বন্ধুরা, আমি কিন্তু অফ ক্যামেরা অনেক কাজই করেছিলাম। সন্ধ্যার সময় আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি ডাম্পলিং বানাবো বা মোমো যাই বলেন না কেন, এখানে অনেক কিছুই আয়োজন চলছে। মোমো বানানোর জন্য মেশিনটা আছে পাশে, আর সস বানানোর জন্য অনেক কিছু মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, গুঁড়া মরিচ, তারপর তিল সব রেখেছি পাশে। তো এখন মোমো বানানোর জন্য যে পানিটা সেটা দিয়ে নিচ্ছি, আমি যে খামিটা এখন বানাবো। তো খামিটা বানানোর জন্য 3 কাপ পানি বা 3 গ্লাস পানি আমি অ্যাড করছি। তো এই পানিটা গরম হতে হতে আমি কিন্তু আমার আরও কিছু কাজ আছে সেটাও করে নিব। পানির সাথে সামান্য লবণ অ্যাড করে নিব। তো পানিটা গরম হতে থাকুক, আর এদিকে আমার এক্সট্রা আরও কিছু কাজ সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। মোমো বানানোর জন্য চিকেন নিয়েছি কিমা করে, আর এটা মেশিনেই করেছি, হাতে আসলে পাটা বেটে করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার।
আর আমি যেহেতু আপনাদের সাথে আগেও বলেছি বাচ্চাদের সবজি খাওয়ানোর কৌশল, তো এইটা বরবটি, এটা আমি মোমোর সাথে দিয়ে দিলাম, মানে মোমোর যে কিমাটা বানাবো মাংসের, বরবটি দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন, কুচি করে দিতে হবে বাচ্চাদের স্বাদটা মানে বুঝতে যাতে না পারে। আর এদিকে লেবুর রস তো দিলামই, আর এদিকে পেঁয়াজ রসুন আর আদা কুচি সব দিচ্ছি, কোনোটা বাকি রাখছি না বন্ধুরা। কারণ হচ্ছে যে কোনো জিনিস আসলে বাকি রাখলে কিন্তু খাওয়ার মানে যে স্বাদটা ওটা নষ্ট হয়, এর জন্য আমি সব কিছুই অ্যাড করে দিচ্ছি। তো সব মিলিয়ে একটু ভালো করে মিশ্রণ করছি। এখানে সব কিছুই দেওয়া হয়েছে, মশলা যা যা মাংসের মশলা, হলুদ ছাড়া সব দেওয়া হয়েছে, সয়া সস, লেবুর রস, তারপর মরিচ, শুকনো মরিচ। আসলে শুকনো ক্রাশ করা যে মরিচটা সেটা কিন্তু দিলে আর কোনো মরিচের প্রয়োজন হয় না, এমনিতেই কিন্তু সসটা অনেক ঝাল হবে। আর এদিকে ময়দা দিয়ে নিচ্ছি। ময়দা অবশ্য আমি পরিমাণটা আপনাদের সাথে শেয়ার করিনি, এটা এখানে তিন গ্লাস পানি ছিল। এখানে মনে করেন 3 গ্লাস পানিতে 4 গ্লাস বা 4 কাপ আটা বা 5 কাপ আটা লেগেছিল। তো যারা মানে অভিজ্ঞ মানে রুটি বানানোর ক্ষেত্রে তারা তো অবশ্যই বিষয়গুলো বুঝতে পারবেন। তারপরও আমি আন্দাজ করেই দিচ্ছি যাতে পানি আর আটা দুইটা মিশ্রণটা একটু সামঞ্জস্যই থাকে, যাতে একটু লিকুইড ভাবটা কম হয় বা শুকনা ভাবটা কম হয়, মাঝামাঝি থাকে, তাহলে রুটি বানাতে একটু সুবিধা হবে। আর আজকে যেহেতু ডাম্পলিংয়ের মেশিন আছে, তাহলে তো ডাম্পলিংয়ের মেশিনেই বানাতে হবে, সেই জন্য আজকে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব যখন বানাবো, যে এটা কিভাবে কি করতে হবে। এখন ঠান্ডার কাছে নিয়ে আসলাম। আমি আবার রুটি বানানোর ক্ষেত্রে একদম গরম সহ্য করতে পারি না, আমার সহ্যই হয় না গরম। রান্নাঘরে কোনো কাজ করতে গেলে আমার খুবই অসহ্য লাগে। আমার বাচ্চাদের বলছিলাম ডাইনিং টেবিল থেকে পড়ার বইগুলো সরানোর জন্য, ওরা সরিয়ে নিচ্ছে। আর আমি এদিকে আটার যে খামিটা সেটাকে ভালো করে হাত দিয়ে মানে ঠিকঠাক করে নিচ্ছিলাম। তো ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, কারণ ভিডিওটা বড় হয়ে গেলে আপনাদেরও দেখতে বিরক্ত লাগবে। আর এই যে ছোট ছোট করে রুটি বানানোর জন্য গোলা গোলা করে নিচ্ছি। আর আমি তো আজকে যে মেশিনটা কিনেছি, ডাম্পলিং বা পিঠা বানানোর মেশিন, সেটা দিয়ে কিন্তু আজকে বানাবো, সেজন্য গোলা গোলা করে ছোট ছোট করে নিচ্ছি। তো এখানে প্রায় 1 কেজি পরিমাণের আটা বা ময়দা ছিল, সবগুলোকেই আজকে বানাবো। আজকে বাচ্চাদেরকে ফ্রি বানিয়ে খাওয়াবো। তো এটা হচ্ছে ফ্রি না, আমি মনে করি এটা দোকানেরই, কারণ দোকানে গেলে কিন্তু এর চেয়ে বেশি টাকা খরচ হয়। তো একটু মানে পরিশ্রম হলেও বাসায় কিন্তু বানিয়ে খেলে এই টাকাটা আপনার নিজের কাছেই রাখতে পারেন। এটা আপনার সংসারের খরচ বা আপনার নিজের পছন্দের জিনিস কেনার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। যে টাকাটা আপনি বাইরে বাচ্চাদেরকে মোমো কিনে খাওয়াতেন বা ডাম্পলিং কিনে খাওয়াতেন বা বাসায় অর্ডার করে খাওয়াতেন, সে টাকাটা আপনার নিজের কাছে রেখে এটা দিয়ে আপনি সংসার অনেক কাজে লাগাতে পারেন। এটা কিন্তু একটা টেকনিক। আমরা সংসার কাজ করি কিন্তু কখনো কিন্তু সংসার থেকে অর্থ নেই না, কিন্তু নেই না ঠিক আছে, তারপর আমরা যদি একটু চিন্তা করি, আসলে আমরা যদি একটা বিজনেস করি তাহলে তো আমরা সেই বিজনেসের টাকাটা নেই, তাই না? তো সেই ক্ষেত্রে বিবেচনা করলে আমরা কিন্তু এই টাকাটা নিতে পারি, এটা আমাদের জন্য কোনো অপরাধ না। তো দেখতেই পাচ্ছেন টাকাটা কিভাবে নেবেন। আসলে এটা নেওয়ার জন্য আপনার বুদ্ধির প্রয়োজন। এটা যদি আপনার নিতে হয় অবশ্যই একটু বুদ্ধি খাটাতেই হবে। আমি যে বুদ্ধিগুলো অ্যাপ্লাই করি সেটা হচ্ছে, আমি বাইরে খাওয়ার জন্য যে টাকাটা আমি রাখি বাসায়, সেই টাকাটা আমার নিজের কাছে রেখে দেই। আর বাইরের যে টাকাটা খরচ করার ছিল সেটা আর করি না, সেটা আমি বাইরে নিজে কেনা মানে সংসারের জন্য। এই যে ডাম্পলিং মেশিনটা দেখছেন, এটা আমার নিজের টাকা দিয়ে কিনি, তাহলেই তো হয়ে গেল। বুঝতেই পারছেন প্লাসে মাইনাসে কি হয়। তো যাই হোক, এরকমই আর কি বিষয়গুলা। এভাবে করেই আমি হচ্ছে ম্যানেজ করি, সংসারে সব কিছু কিনি। আমি কখনোই কারোর কাছে কিছু চেয়ে মানে করি না, এটা আমার কাছে অপছন্দের। যেমন আমার এটা লাগবে ওটা লাগবে এটা বলে বিরক্ত করি না, আমি সবসময় নিজের টাকা দিয়ে করার চেষ্টা করি সব কিছু।
তো এই যে পেঁয়াজ রসুন এটা ভেজে নিচ্ছি, কারণ এটা দিয়ে একটা সস বানাবো। দেখছেন কি সস বানাচ্ছি, এটা দিয়ে আমি আসলেই ডাম্পলিং সস বানাচ্ছি। লেবুর রসের মধ্যেই কিন্তু সয়া সস, তারপরে ওই যে পেঁয়াজ রসুন ভাজা সব দিয়ে নিচ্ছি। এতে করে একটা মানে প্রফেশনাল লুকও আসবে, আর স্বাদটাও কিন্তু প্রফেশনালের চেয়েও বেশি আসবে। আর রুটি তো বানাচ্ছি ডাম্পলিংয়ের মেশিনে, দেখতেই পাচ্ছেন কতটা তাড়াতাড়ি করে রুটি বানিয়ে ফেলছি একটা একটা করে। আসলে এটা তো মেশিন চলছে, আর এদিকে খেয়াল রাখতে হবে ময়দাটা দিয়ে মেশিনে যদি আপনারা কাজ করেন, ময়দা দিলে কাজ করলে তাহলে আপনার মেশিনটা ভালো কাজ করে, আর যদি আপনি ময়দাটা না দেন তাহলে কাজটা ভালো করবে না। আর হচ্ছে চিকেন দিয়ে আমি এটা চুলায় দিয়েছিলাম। অনেকেই কাঁচা চিকেন দিয়ে ডাম্পলিং বানায়, আমিও বানাই, কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমি একটুখানি সিদ্ধ করে বানাই, কারণ আমার কাছে কেমন যেন আর কি কাঁচা কাঁচা আমার মনে হয় যে কাঁচা জিনিসটা দিয়ে বানানোর চেয়ে এটা সিদ্ধটা দিয়ে বানানোই ভালো। তো আজকে কিন্তু কোনো ভাপের কোনো মেশিনে দিচ্ছি না, এটা একটা ফ্রাই প্যানে দিয়ে হালকা ভাজবো। তেল তো হালকা দিয়েছি, কিন্তু একটু পরেই দেখতে পাবেন তেলের সাথে একটু পানিও দিচ্ছি। তো পানি দিয়ে আমার ডাম্পলিং রেডি। আমরা সবাই কিন্তু মজা করে খাচ্ছিলাম।